আসসালামু আলাইকুম। রাইজিং স্টার্স এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটার শিরোনাম এবং বিষয়বস্তু ছিল জিসান এবং সোহানের জন্য চ্যালেঞ্জটা আসলে শুরু হবে এখন থেকে। হংকংয়ের সঙ্গে ওইটা চ্যালেঞ্জ ছিল না, চ্যালেঞ্জটা এখন থেকে শুরু হবে। বিশেষ করে আফগানিস্তানের এগেনস্টে আপনি যখন গজনফরকে খেলবেন, গজনফরের একটা কমন ট্র্যাপ হচ্ছে ব্যাটারকে মিড উইকেটে খেলতে বাধ্য করা, মানে ব্যাট ঘোরানো। মানে আমাদের নর্মালি ব্যাটসম্যানরা যেটা হয় যে ম্যাক্সিমাম ব্যাটসম্যান, ইভেন ন্যাশনাল টিমের ব্যাটসম্যানরাও ওই লেগ সাইডে মিড উইকেটের দিকে বল ঘোরান। সো গজনফরের এটা একটা কমন ট্র্যাপ। ইভেন এর আগে শ্রীলঙ্কান ব্যাটারদেরকেও তিনি এই ট্র্যাপে ফেলেই উইকেট তিনি আদায় করেছেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিকেটেও যে সমস্ত ব্যাটাররা তার এই লেগে ঘোরানোর ট্র্যাপটা পাবেন, তারা উইকেটটা দিয়ে আসেন। সাইফ হাসান কেন গজনফরের এগেনস্টে সফল হয়েছিলেন? সাইফ হাসানের একটা বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে স্ট্রেইট অনেক বেশি মাত্রায় নেগোশিয়েট করা, এবং অনফিল্ডের পর্দায় সেই ভিডিওটাতে আমরা এই ব্যাপারটাও মেনশন করেছিলাম যে আপনি গজনফর বলেন, মুজিব বলেন, কিংবা থিকসানা বলেন, এই টাইপের বোলারদেরকে নেগোশিয়েট করার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত জায়গাটা হচ্ছে লং অন লং অফ, মিড অন মিড অফ। আপনি ডেফিনেটলি ভালো বল করলে সেটাকে সমীহ করতে হবে। কখনো কখনো আপনি মিড অফে পুশ করে সিঙ্গেল নেবেন, মিড অনে পুশ করে সিঙ্গেল নেবেন। আবার কখনো কখনো আপনার যদি শর্ট খেলতে হয়, এইটা খেলার চাইতে আপনার এইটা খেলাটা বেটার। জিসান সোহান দুইজনেই এদিকে খেলতে গিয়েই আউট হয়েছেন। জিসান সোহান দুজনকেই আমরা এদিকে খেলতে গিয়ে আউট হতে দেখেছি। ইভেন গজনফর সোহানকে যে বলগুলোতে বিট করেছেন, আপনি খেয়াল করে দেখবেন যে অফ স্ট্যাম্প কিংবা তার বাইরের করিডোরের বল, বাইরে বেরিয়ে যাওয়া অ্যাওয়ে গোয়িং বল, এটা আমাদের দেশের একটা কমন প্যাটার্নের জায়গা ব্যাটারদের, যে ওই যে লেগ সাইডে হুইপ করা, লেগ সাইডে হুইপ করার জায়গাটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা থেকে প্লেয়ারদের নিজেদের রিয়েলাইজেশনটা খুব জরুরি, এবং স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা, এটা আমাদের একটা কমন প্যাটার্ন, কমন প্রবলেম। আপনি জাকের আলী অনেক বলেন, নুরুল হাসান সোহান বলেন, হাবিবুর রহমান সোহানের ক্ষেত্রেও তেমনটা দেখা যাচ্ছে ওই লেভেলের ক্রিকেটে যাওয়ার পর। কারণ অপোনেন্ট আপনাকে নিয়ে অ্যানালাইজ করবে, একটা ম্যাচ দুটা ম্যাচের পরে অপোনেন্ট অ্যানালাইজ করে আপনার উইক পয়েন্ট অনুযায়ী বোলিং করবে। সো আমাদের মনে হয় যে স্কিল সেটের জায়গাটায় আমরা এই বিষয়গুলো খুব মিস করি। যে সাপোজ একটা এইরকম জোনের বল, এরকম জোনের একটা বল, যেগুলো সত্যিকারের অর্থে কিন্তু এইখানে খেলার বল না, ওয়েদার সেটা এদিকে খেলার বল, অর সেটা ইনসাইড আউট হয়ে এদিকে খেলার বল, অর আপনি ব্যাকফুটে গিয়ে ওয়েট করে এদিকে খেলার বল যেটা বাইরে বেরোচ্ছে। এখন আপনি যদি জোরাজোরি করেন, টানাটানি করেন, হ্যাঁ আপনি হয়তোবা আউট অফ 5 ইউ ক্যান হ্যাভ এ 6, আপনি একটা 6 মারতে পারেন, হতে পারে। বাট প্রপার ক্রিকেট স্কিলের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই জায়গাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। মোহাম্মদ আশরাফুল ন্যাশনাল টিমের ব্যাটিং কোচিং প্যানেলে যুক্ত হওয়ার পর আমরা দেখেছি যে জাকের আলী অনেককে অফ সাইডে শট খেলতে ওই প্রশিক্ষণটা দিচ্ছেন। আমি জানি না বা 1 মাসের প্রশিক্ষণে, 15 দিনের প্রশিক্ষণে কতটুকু কাজ হয় বা হবে, বাট এই কালচারটা বিল্ড আপ করা ফ্রম, আমার কাছে মনে হয় যে একদম নিচের জায়গা থেকে, এটা খুব জরুরি। যে প্লেয়ারদের একটা টার্ম আমাদের ক্রিকেটে শুরু হয়েছে বা আমরা খুব পছন্দ করি, হার্ড হিটিং ব্যাটসম্যান। হার্ড হিটিং ডাজন্ট মিন যে আপনি লেগ সাইডে ঘুরাবেন সব বল। আপনি যদি ফিল সল্টের কথা চিন্তা করেন, ফিল সল্ট অফ স্ট্যাম্পের বাইরের বল অফেই খেলে, ছক্কা মারে, অফ স্ট্যাম্পের বাইরের বল অফেই খেলে। সো এই স্কিলটা আসলে খুব জরুরি। এই স্কিলটা একদিনে তো বিল্ড হয় না, কিন্তু রিয়েলাইজেশনটা যে ওকে আমি তো প্রত্যেকটা বল লেগ সাইডে খেলতে পারবো না, সো আমাকে আমার অফ সাইডে লং অফ, এক্সট্রা কাভার, ব্যাকওয়ার্ড পয়েন্ট, এগুলো ইউজ করতে জানতে হবে। দেখেন বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সাকিব আল হাসান বলি, মুশফিকুর রহিম বলি, তামিম ইকবাল বলি, দে হ্যাভ ডান দ্যাট। ইভেন মাহমুদুল্লাহ রিয়াদ, হ্যাঁ মাহমুদুল্লাহ রিয়াদের গুগলিতে হি হ্যাড ইস্যুস, সেটা আমরা দেখেছি। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এই ব্যাটসম্যানরা, হ্যাঁ যদিও তারা সময় নিয়ে অনেক দিন তাদের উপর ইনভেস্ট করা হয়েছে, সেই অনুযায়ী তারা ওই স্কিলগুলো ডেভেলপ করেছেন, বাট একটা স্টেজে যাওয়ার পর ক্যারিয়ারে কিন্তু ওই রিয়েলাইজেশনটা তাদের ছিল যে ওকে আমাকে সব দিকেই শট খেলতে হবে। আদারওয়াইজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম হাই স্ট্যান্ডার্ডের বোলিংয়ের এগেনস্টে ইউ ক্যান হ্যাভ সাম ফ্লুকস, আপনি কিছু ফ্লুক ইনিংস খেলতে পারেন যখন প্রতিপক্ষর বোলিং অ্যাটাক হয়তো বা দুর্বল আছে বা সেরকম, কিন্তু ইউ নিড টু বিল্ড আপ ইউর স্কিলস। এবং সেই স্কিলটা শুধুমাত্র লেগ সাইডে ঘোরানো, মিড উইকেট কিংবা কাউ কর্নার না, আপনার অফ স্ট্যাম্পের বাইরের বল অফেই খেলতে জানতে হবে।
অফ স্ট্যাম্পের বাইরের বল এক্সট্রা কাভারেই খেলতে জানতে হবে। দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। এবং আবারও বলি, শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ বাংলাদেশের, শ্রীলঙ্কার এগেনস্টে এই ম্যাচে শ্রীলঙ্কারও একজন শুরুর দিকে এরকম বোলার আছেন। এখন তিনি যদি আপনাকে অফ স্ট্যাম্পের বাইরে বল করেন, এখন আপনি যদি বারবার ওই ঘোরাতে যান, একটা ভেতরে ঢুকাবে, সেটা মিসকিউট শট হবে। এর চাইতে স্কিল ব্যাটিংটা, মানে স্কিল হিটিংয়ের ব্যাটিং করাটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং কখনো কখনো এই টাইপের বোলার যখন আসছে, একটু সময় নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট, যে ঠিক আছে এই বোলারকে আমি টার্গেট করছি, যে এই বোলারকে আমি ওরকমভাবে চার্জ করতে যাব না, এই বোলারের এগেনস্টে আমি হ্যান্ড থ্রো করবো না, দেয়ার আর আদার বোলার্স আই নিড টু টার্গেট। এই প্রায়োরিটি সেট করাটাও আসলে খুব ইম্পর্টেন্ট। এগুলোকে বলা হয় ক্যালকুলেশন, এগুলোকে ক্যালকুলেটিভ ব্যাটিং বলে। সো এইটার সেন্স ডেভেলপ আমার কাছে মনে হয় যত বেশি বাংলাদেশের ইয়াংস্টাররা এই পর্যায়ের ম্যাচ খেলবে, ব্যাটিং স্কিলের পাশাপাশি মেন্টাল স্কিল বিল্ড আপ করানোটাও আমাদের কোচিং প্যানেলের খুব জরুরি। যে এই কথাগুলো বলা, যে ওকে অপোনেন্ট টিমে এরকম একটা মিস্ট্রি স্পিনার আছে, তোমার যে স্কিল সেট, এই স্কিল সেট অনুযায়ী তুমি যদি ওকে ওইভাবে খেলতে কমফোর্টেবল না হও, জোরাজোরি করার দরকার নাই, লেট হিম পাস, তাকে সিঙ্গেল নিয়ে ওই পাশে চলে যাও, পর ওর 6টা বল ডিল করার পর এরপরে এমন বোলার আসবে যেটা তোমার জন্য কমফোর্টেবল হবে। সো এইভাবেই স্কিল সেটগুলো এবং ক্যালকুলেশনগুলো করাটা আসলে খুব ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। উইশ আমাদের ইয়াংস্টাররা সেভাবেই প্রিপেয়ার্ড হবে এবং আমাদের কোচিং প্যানেল সেভাবেই তৈরি করবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।